64 জেলায় গিয়েছি। আমরা সেখানে মানুষের সঙ্গে কথা বলেছি এবং একেবারেই গ্রামের কৃষক থেকে শুরু করে নিয়ে ওই অত্র এলাকার যারা সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন, যারা শিক্ষকেরা আছেন, যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন, সকল ধরনের মানুষের সঙ্গে আমরা ওঠা বসা করেছি, আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা একটা দীর্ঘ সময় ধরে বলতেছি যে বাংলাদেশে ৭২-এর যে সংবিধান, একই তো এই সংবিধান প্রণয়নের যে পদ্ধতি সেটা নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। তারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন না সংবিধান প্রণয়নের জন্য, এবং সেই সংবিধানটা যা করা হয়েছে সেটা একদলীয় একটা সংবিধান হয়েছে। সেখানে মূলনীতির যে বিষয়গুলো আছে সেটা থেকে শুরু করে নিয়ে, এবং যখন সংবিধানটা করা হলো, এই সংবিধানটা একজন ব্যক্তি শেখ মুজিবুর রহমান, তাকে মাথায় রেখে, যে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, তিনি দেশটাকে পরিচালনা করছেন, সেই প্রধানমন্ত্রীকে ওভার ইম্পোর্ট করা, এতটা ক্ষমতায়ন করা হয়েছে প্রধানমন্ত্রীর, যে সেই ক্ষমতায়নের জায়গা থেকেই বাংলাদেশে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বৈধভাবেই কোনো একজন প্রধানমন্ত্রী চাইলেই স্বৈরাচারী হয়ে উঠতে পারেন, এরকম ব্যবস্থা এই সংবিধানের মধ্যে বিদ্যমান। এবং পরবর্তীতে এই সংবিধানে ১৬-১৭ বার সংশোধনী হলো, এবং সেই সংশোধনীগুলোর অনেকগুলোই দলীয় পারপাজে হয়েছে। এবং পরবর্তীতে এখন এখন যে সংবিধানের যে অবস্থা, সে সংবিধানের অনেকগুলো আর্টিকেল কার্যত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটার ৪৭টার মতো আর্টিকেল সেটার কার্যকর অবস্থায় নাই। আমরা যখন বিএনপি, জামাত বা অন্য যে কোনো দলের সঙ্গেই আমরা কথা বলি, প্রত্যেকেই কিন্তু বলেন যে এই সংবিধানটা দিয়ে আর চলবে না। এই সংবিধানে তারা বলতেছেন, বিএনপি, যে এখানে সংস্কার প্রয়োজন। তো আমরা যখন দেখি হিসেব করে যে সংবিধানের 7 আর্টিকেলের মধ্যে এইভাবে বলা হলো যে সংবিধানের আসলে প্রস্তাবনা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন নিয়ে আসা যাবে না। যদিও কোর্টে একটা রায় এসেছে 75 সংশোধনী সেটার বাইরে গিয়ে, কিন্তু এইরকম ধরনের একটা পরিস্থিতি কিন্তু সংবিধানের মধ্যে করে রাখা হয়েছে। এবং এই সংবিধানে ক্ষমতার যে ৩টি অঙ্গ রয়েছে, রাষ্ট্রের যে ৩টি অঙ্গ রয়েছে, সেটা বিচার বিভাগ, সেটা এক্সিকিউটিভ, এবং সেটা আইন সংসদ, এর মধ্যকার যে ক্ষমতার ভারসাম্যের যে জায়গাগুলো আছে সেটাকে আসলে পরিপূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব হয় নাই। এই কারণে বাংলাদেশের মানে এই রাষ্ট্রের চরিত্রটা কীরকম হবে সেটাকে নির্ধারণের জন্যও, যেমন একই সাথেই বাংলাদেশে যাতে কার্যকরভাবে গণতন্ত্র আমরা চর্চা করতে পারি, যাতে কার্যকরভাবে এদেশের মানুষেরা তাদের গণতান্ত্রিক অধিকারগুলো প্রাপ্ত হন, এবং একই সাথে যাতে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভবপর হয়, এই কারণেই কিন্তু একটা নতুন রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে নতুন সংবিধানের কথা আমরা বলেছি। যেখানে আমরা গত বছর যখন ৩ আগস্টে নাহিদ ইসলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলেছিলেন, সেখানে কিন্তু গোটা ব্যবস্থার কথা আমরা বলেছি যে ফেসিস্ট হাসিনার চলে যাওয়াটাই শুধু আমাদের অর্জন হিসেবে আমরা এটাকে গ্রহণ করে আমরা নিবৃত্ত হয়ে গেলাম। বিষয়টা এই জায়গায় নয়। হাসিনা তিনি চলে গেছেন, ফেসিস্ট চলে গেছে, কিন্তু ফেসিজমের যে উপাদানগুলো আছে সেগুলো যেন বাংলাদেশে আর বিদ্যমান না থাকে। তো এই কথাগুলো যখন আমরা মানুষের কাছে বলেছি, মানুষেরা কিন্তু এগুলোকে গ্রহণ করেছে। অন্য দল অর্থাৎ বিএনপি যদি এখন নতুন সংবিধানের কথা না বলে থাকে, তারা কিন্তু এই সংবিধানে যে চলবে না এই জায়গায় তারা কিন্তু একমত হয়ে আছে। কিন্তু এখন ব্যাপার হলো যে যদি আমরা নতুন সংবিধান না করে, যদি আমরা এই ঐকমত্য কমিশনে এমন অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে ভেবেছি যার আইডিয়া বিদ্যমান সংবিধানে একেবারেই নেই, এবং এই কারণে এই সংবিধানটাকে যদি সংস্কার করা হয়, এই সম্ভাবনা থেকে যায় যে ভবিষ্যতে হাইকোর্টে রিট হবে, রিট হওয়ার পরে সেটা চ্যালেঞ্জড হবে, এবং এই সংশোধনীটা বাতিল হয়ে গিয়ে পূর্বেকার যে সংবিধান সেটা রিস্টোর হবে, সেটা ফিরে আসবে। যদি এই পরিস্থিতি হয়, তা আমরা যত সংস্কার করলাম সব কিছু আসলে জলে ভেসে যাবে। আমরা এখান থেকে আমাদের আর কোনো প্রাপ্তির জায়গা থাকবে না। অতএব সংবিধানের এই সংস্কারের যে জায়গাগুলো আমরা ভেবেছি, এগুলোকে যদি সুরক্ষিত করতে হয়, একটা নিশ্চয়তা যদি দিতে হয়, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে তাদের মতামতের যদি প্রতিফলন ঘটাতে হয়, গণতন্ত্রকে সুরক্ষিত করতে হয়, জবাবদিহিতা নিশ্চিত করতে হয়, তাহলে নতুন সংবিধান আমাদের প্রয়োজন। এই জায়গায় কোনো আমাদের দ্বিতীয় কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু আমরা যখন সারা দেশে গিয়েছি, যখন মানুষ এই কথাগুলো বলেছে, কিন্তু আমরা যখন ঘোষণাপত্রের মধ্যে দেখি সেখানে বলা হয় যে আয়োজিতব্য নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত করা হবে, তখন আসলে ঐকমত্য কমিশনে সংস্কারের পদ্ধতি কি হবে, কার্যকরের ওয়ে আউটটা কীরকম, সেটা নিয়ে যখন আলোচনাটা চলমান, এবং এই সংস্কার কমিশনেরও প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি ঘোষণাপত্রটা জারি করেছেন, তিনি এটা পাঠ করেছেন, তার মুখ থেকে যখন ঘোষণাপত্রে সংস্কারকৃত সংবিধান এই শব্দবন্ধ চলে আসে, তখন সংবিধানের ব্যাপারে যে আলাপটা, যে এটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান, অথবা সিম্পলি বাংলাদেশে যেভাবে বিএনপি চায় যে একটা সংবিধান সংস্কার করে সেটা করা,
অথবা জোনায়েদ সাকিব ভাই বা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা যেমন সংবিধান সংস্কার সভা বা সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছেন। এই যে এতগুলো অপশনের মধ্য থেকে একটা অপশনের দিকে সরকারের সুনির্দিষ্টভাবে একটা অবস্থান নেওয়া, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। এবং আমাদের কাছে এখনো মনে হয় যে জুলাই সনদ সেটা কার্যকরের পথে নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার জায়গাটা আছে। এবং আমরা জোর দাবি জানাই যে বাংলাদেশে সামনে এই রাজনৈতিক সমস্যাগুলোর সংকটগুলো থেকে উত্তরণের জন্যই নতুন একটি সংবিধান প্রয়োজন এবং এর কারণে গণপরিষদ নির্বাচন করতে হবে। এবং এখন যে জুলাই সনদ ব্যাপারে আমরা ঐক্যমত্যে আমরা এসেছি এবং কমিশন সিদ্ধান্ত জানিয়েছে, সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই সামনে নির্বাচন আয়োজন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যখন ডিসেম্বর থেকে জুন এই সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলেছে, আমরা শুরুর সময় থেকে বলেছি যে সরকার যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার এবং সংস্কার সেগুলো যদি সম্পূর্ণ করে ফেলে, তাহলে এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই। সরকার নির্বাচনের ডেট দিতেছে, ডেট অর্থাৎ একটা সময়কাল বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে, সেটা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা তোড়জোড় আমরা লক্ষ্য করছি। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে সরকার সংস্কারের বিষয়কে পাশ কাটিয়ে নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। এটা সামগ্রিকভাবে আমাদের জাতিকে একটা হতাশার মধ্যে ফেলছে যে আমরা পূর্বেকার যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রের যে কাঠামো, সেখানে গুণগত সংস্কারের বিষয়গুলোকে নিশ্চিত না করেই যদি নির্বাচনের দিকে অগ্রসর হই, তাহলে বাংলাদেশ আসলে আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমের সামনের দিকে চলতে থাকবে, এরকম ধরনের একটা পরিবেশ তৈরি হয়। আদতে আমাদের এতগুলো ভাই শহীদ হলেন, এতগুলো ভাই আহত হলেন, এত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন হবে শূন্য যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই। এ কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। এবং আমরা বারবার এই কথাটা বলছি যে বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, একটা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, একটা মামলা না, কয়েকটা মামলাতে, এবং একটা দৃশ্যমান জায়গা পর্যন্ত এটাকে উন্নীত করতে হবে যে যারা গণহত্যা করলো, যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করলো, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচারটা একটা দৃশ্যমান পর্যায় পর্যন্ত উন্নীত করা হয়েছে। এটা সরকারের অন্যতম প্রধান কর্তব্য, সেটা সম্পূর্ণ করতে হবে। জুলাই সনদের কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার বৈঠক শেষ করেছেন। সেই জুলাই সনদ কার্যকর করা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বাংলাদেশে জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা অস্পষ্ট থেকে যায়, তাহলে সে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। আমরা এর আগেও দেখেছি, আওয়ামী লীগ যখন নির্বাচনগুলো করতো তারা বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই নির্বাচন করা দরকার। আমরা বাংলাদেশের এই যে বিদ্যমান সংবিধান, সে সংবিধানের নিয়মনীতিকে উপেক্ষা করে তার বিপক্ষে গিয়েই আমরা কিন্তু 24-এর অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি। অতএব সাংবিধানিকতা বা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার ভয়, ভীতি বা সেটাকে রাষ্ট্রদ্রোহিতার জায়গায় দিয়ে গিয়ে আমাদেরকে নানাভাবে হেনস্থা করা হবে, গ্রেফতার করা হবে, ফাঁসি দেওয়া হবে, এই ভয়টা কিন্তু আমরা কেউ পাই না। এই কারণে জুলাই সনদ, যেখানে মোটা দাগে আমরা যতদূর পর্যন্ত প্রত্যাশা করেছিলাম ততদূর আমরা অর্জন করতে পারিনি, কিন্তু যতটুকু জুলাই সনদে আমাদের অর্জন, ততটুকু যেন আমরা সঠিকভাবে কার্যকর করতে পারি, এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না। বাংলাদেশে নির্বাচন অবশ্যম্ভাবী ঘটনা, কিন্তু নির্বাচনের পূর্বে সংস্কার সম্পূর্ণ করা এটা সরকারের অবশ্য পালনীয় দায়িত্ব। বিচারটাকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের জন্য যেটা সবাই দরকার হয়, লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, সেই জায়গাটাতেও সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেকগুলো জায়গাতেই বিভিন্ন ঘটনা ঘটছে যে জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। তো সেরকম ধরনের জিনিস চলতে থাকলে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি সরকার তৈরি করতে পারবে কিনা, সেই জিনিসগুলো নিয়েও এখনও একটা সংশয়ের জায়গা রয়েছে। সেই জায়গাটা সরকারের ভাবা প্রয়োজন। এ কারণে নির্বাচনের প্রস্তুতির পূর্বেই জাতীয় নাগরিক পার্টি সংস্কার যে বাংলাদেশে বাস্তবায়ন করা হলো সেই বিষয়টা নিশ্চিত করতে চাই। যখন জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা নিশ্চিত করা সম্ভবপর হবে, তারপরেই আমরা নির্বাচনের বিষয়গুলোতে আমাদের মনোযোগ নিবদ্ধ করব। সোললি এখন একটা শুধুমাত্র জেন্টেলম্যান এগ্রিমেন্ট বলে পরের যারা সরকার চালাতে আসবে তাদের উপর যদি এটা ছেড়ে দেওয়া হয়, তো এই আশঙ্কার জায়গাটা থাকে যে এটা আসলে বাস্তবায়ন হবে কি হবে না। কারণ বাংলাদেশে এর আগে 90-তে 3 জোটের যে রূপরেখা, সেটা বাংলাদেশে আসলে যে সরকাররা পরবর্তীতে ক্ষমতায় এসেছেন তারা এটা বাস্তবায়ন করতে চান নাই।
তিন জোটের রূপরেখা হয়েছে, বিএনপি ক্ষমতা পরিচালনা করে ৯৬-তে এসেই তারা একতরফাভাবে নির্বাচন আয়োজন করেছিলেন। তারা ক্ষমতায় টিকে থাকতে পারেন নাই, তারা ক্ষমতা ছেড়ে দিয়ে গিয়েছেন। আর আওয়ামী লীগ দমন পীড়ন করে তারা তাদের ক্ষমতাকে সামনের দিকে নিয়ে গেছে। তো এই ধরনের যখন পরিস্থিতিগুলো হয় আর কি বাংলাদেশে, তো এই কারণেই আমরা বলি যে আমরা যা অর্জন আমাদের শহীদদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, সে অর্জনকে আমাদের নিশ্চিত করে নিয়ে তারপরে আমাদের পরবর্তী পথ আগানো প্রয়োজন। জুলাই সনদকে যদি কার্যকর না করা হয়, যদি সংস্কারকে সম্পূর্ণ না করা হয়, তাহলে যে নির্বাচন সেটা বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। এটা দিন শেষে আমাদের সাথে একটা প্রহসন হয়ে পরিণত হবে। এই কারণে আমরা বারবার এটা বলছি যে জুলাই সনদকে কার্যকর করা, তার ভিত্তিতে সামনে নির্বাচনটা আয়োজন করতে হবে। যদি জুলাই সনদ কার্যকর করা না হয়, যদি সংস্কারের বিষয়গুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে যে নির্বাচন, সে নির্বাচনে অংশগ্রহণের আর কোনো মানে থাকে না।